আমেরিকা ইসরায়েল ভার্সেস ইরানের যুদ্ধ যবে থেকে শুরু হয়েছে তবে থেকে কিন্তু সারা পৃথিবীর একটাই চিন্তা, সেটা হচ্ছে যে তেল এবং গ্যাসের দাম কোথায় গিয়ে পৌঁছবে। কারণ তেল এবং গ্যাসের ক্রাইসিস শুরু হয়ে গেছে সারা পৃথিবী জুড়েই। এই অবস্থার মধ্যে কিন্তু রাশিয়া বন্ধু হয়ে পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়ে তারা এটা ঘোষণা করলো যে পাকিস্তান যদি চায় তাহলে রাশিয়া ডিসকাউন্টে তেল দিতে পারবে। এবার এই খবরটা যখন থেকে পেয়েছি তখন থেকে কিন্তু রাশিয়ার ওপরে একটা রাগ তৈরি হচ্ছিল যে যখন রাশিয়ার দরকার ছিল সেই সময় আমরা রাশিয়ার থেকে তেল কিনলাম, যদিও রাশিয়া ডিসকাউন্ট আমাদের তেল দিয়েছে, কিন্তু এখন রাশিয়া কিন্তু আমাদের আর ডিসকাউন্টে তেল দিচ্ছে না, আমাদেরকে অরিজিনাল দামেই কিনতে হচ্ছে। ফলে একটা সময় রাশিয়ান অর্থনীতিকে কিন্তু আমরা চালু রাখলাম তেল নিয়ে, সেই রাশিয়া আজকে ভারতকে ডিসকাউন্টে তেল দিচ্ছে না, অথচ পাকিস্তানকে ডিসকাউন্টে তেল দিচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য একটা খারাপ খবরই বলতে হয়। এবং সেখান থেকে এটাও মনে হলো যে তাহলে কি রাশিয়া ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, বন্ধু হিসেবে কি তার প্রতিদান দিল না? এরকম ভাবনার মধ্যেই কিন্তু আর একটা ভাবনা মাথায় খেললো যে পাকিস্তান যে দেশটা মোটামুটিভাবে লোন ভিক্ষে করে তাদের সংসার চলে, আর কথা আমি বলছি না, কথা কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি নিজে বলেছেন যে আমরা মানে শাহবাজ শরীফ, আসিফ মুনির এরা পৃথিবীর বিভিন্ন দেশে যায়, সেখান থেকে ভিক্ষে করে তারা নিয়ে আসে এবং তাই দিয়ে সংসারটা চালাতে হয়, সরকার চালাতে হয়। এটা তাদের জন্য লজ্জাকর, মানে তাদের লজ্জা লাগে এই কাজটা করতে, এটা আমার কথা নয়। ফলে এরম একটা দেশ, সেই দেশটা ডিসকাউন্টে তেল পাচ্ছে অথচ নিচ্ছে না। তখন এই ভাবনাটা মাথায় আসার পরেই আমি গিয়ে গুগলে সার্চ করলাম যে বিষয়টা আসলে কি। সেখান থেকে বুঝতে পারলাম যে পাকিস্তান আদতে এই তেলটা নিতে পারছে না। কেন? তার কারণ হচ্ছে পাকিস্তানের যে তেল রিফাইনারিগুলো আছে, সেই রিফাইনারিগুলো রাশিয়ার যে ক্রুড অয়েল সেইটাকে রিফাইন করতে পারে না। কারণ রাশিয়ার যে ক্রুড অয়েল সেইটা অনেক হেভি, অনেক ভারী হয়। সেই কারণেই কিন্তু রাশিয়ার তেলকে এরা রিফাইন করতে পারে না। পাকিস্তানের যে রিফাইনারিগুলো আছে সেগুলো শুধুমাত্র সৌদি এবং ইউএই যে হালকা তেল হয়, মিষ্টি তেল, সেইটাই কিন্তু রিফাইন করতে পারে। সেই কারণেই, আর তার থেকেও বড় কথা হচ্ছে যে পাকিস্তানের যে রিফাইনারিগুলো আছে সেগুলো অনেক পুরনো হয়ে গেছে, সেগুলোর কোনো আধুনিকীকরণ করা হয়নি, নতুন কোনো টেকনোলজি সেখানে ইনভলভ করা হয়নি। ফলে সেইগুলো সেই মানদাতা আমলের জিনিস, সেই দিয়ে আজকে আর কাজ হচ্ছে না। তা সেইখান থেকে মানে এই জিনিসটা বোঝার পরে আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি রাশিয়া পাকিস্তানকে নিয়ে মজা করছে। কারণ রাশিয়া জানে যে রাশিয়ার যে তেল সেটা পাকিস্তানকে ফ্রিতে দিলেও পাকিস্তান সেটা নিয়ে কিছু করে উঠতে পারবে না। সেই কারণেই রাশিয়া বেসিক্যালি মজা নিচ্ছে। আর পাকিস্তানের উদ্দেশ্যে একটাই বলার কথা যে পাকিস্তান মানে শুধুমাত্র ভারত আর জঙ্গি চাষ করে করে নিজেদের এমন একটা জায়গায় নিয়ে গেল যে সত্যি এটা কি একটা দেশের কাছে লজ্জার নয় যে শুধুমাত্র লোনের টাকায় সংসার চালাতে হচ্ছে। সারা দেশের মানুষ তারা সরকারকে বিশ্বাস করে না, মিলিটারিকে গালাগালি করে। এরকম একটা দেশ মানে কিভাবে চলবে তারা জানে না। এর মধ্যে আবার আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করছে। শুধুমাত্র এই করেই এই দেশটা শেষ হয়ে গেল। মানে জঙ্গি চাষ করা ছাড়া টেকনোলজি, সায়েন্স এগুলোর দিকে আর কোনো তাকালোই না। শুধুমাত্র ভারত কি করছে, ভারতের পিছনে লাগা, কোথায় গিয়ে বোম ফেলে আসবে, কাকে গুলি মারবে, মানে মানে সেই ভাড়াটে গুন্ডার মতো হয়েই এরা কাটিয়ে দিল। তাই আজকে পাকিস্তানের সামনে একটা বড় সুযোগ ছিল যে রাশিয়ার ডিসকাউন্টের তেল তারা ইউজ করতে পারতো, কিন্তু সেটা তারা করতে পারছে না। তার কারণ তাদের কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। ঈদের সময় খুব খারাপ লাগে দেখতে যে ঈদের সময় পাকিস্তানের মানুষ, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই। এই সময়টা যে তারা মজা করবে, আনন্দ করবে, তারও তাদের কাছে উপায় নেই। কিন্তু দেশটা দেখুন, আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করে চলেছে। কি করে, কেন করে? এদের না আছে কোনো নীতি, না আছে বিদেশ নীতি, না নিজের নীতি। কি করছে, কোথায় পাকিস্তান পৌঁছতে চায় কিছুই জানে না, শুধুমাত্র ভাঁওতাবাজি। আর যখনই কোনো মানে দেশের আভ্যন্তরীণ অবস্থা যখন এরা সামলাতে পারে না, তখন সামনে নিয়ে আসে ভারতকে, এবং ভারতে এসে একটা বোমা ফেলে দাও বা দুজন মানুষকে মেরে দাও, এবং সেখান থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা ক্লাশ তৈরি হোক, এবং সেই জায়গা থেকে নিজের দেশটাকে একটা জায়গায় আবদ্ধ করে রাখা। এর বাইরে এই দেশটা আর কিচ্ছু করলো না। এমনই একটা, কি বলবো আর কি, একটা পচা দেশ আর কি।